আপনার স্ত্রী জানে তার মা বাবাকে কে খুন করেছে? আহিয়ান ধরফর করে বিছানা থেকে লাফিয়ে ওঠে। তার পাশেই ফারাবিকে নিয়ে ফ্লোরা ঘুমিয়ে আছে। সে খুব সাবধানে ব্যালকনিতে চলে যায়। সেটা জেনে কি করবেন? নিজের তো শ্বশুরের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ভোগ করছেন, একটু ছিটেফোঁটা আমাকেও দিলেই তো কথাটা গোপন রয়ে যাবে। কে যা তা বলছেন? আর আপনিই বা কে? তা বলছি কি না সেটা ইমেলে চেক করলে বুঝতে পারবেন। আমি একটা অ্যাকাউন্ট নম্বর মেল করেছি। আজকে 12টার মধ্যে যদি 100 কোটি টাকা ওই অ্যাকাউন্টে না ট্রান্সফার হয় তবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। লোকটা কথাগুলো বলে লাইন কেটে দিল। আহিয়ান ইমেইলের ভিডিওটা দেখে বেশ ঘাবড়ে গেল। তারপর হন্তদন্ত হয়ে ছুটে গেল নিজে আব্বাস মির্জার ঘরের দিকে। সেখানে গিয়ে জোরে জোরে নিজের বাবাকে ডাকতে লাগলো। আব্বাস মির্জা ছেলের গলা শুনে বের হয়ে এলো। কি হলো, সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? আহিয়ান হাঁপিয়ে হাঁপিয়ে বলে, ড্যাড, ইউ নিড টু টক। আব্বাস মির্জা অবস্থা গুরুত্ব বুঝতে পেরে বলল, মিটিং রুমে যাও, আমি আসছি। আহিয়ান চলে যায়। আহনাফ সকাল সকাল বের হওয়ার আগে একবার বাবার সাথে কথা বলতে চায়। সে ঘরের সামনে গিয়ে দেখে দরজা খোলা, তাই নক না করে সরাসরি ভিতরে ঢুকে যায়। আর ভেতরে গিয়ে তার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সুজানা খান নিজের ক্ষততে নিজেই মলম দেওয়ার চেষ্টা করছে। আহনাফ চিৎকার করে সুজানা খানের হাত ধরে বলে, মম, এটা কি করে হলো? সুজানা নিজের হাত ছাড়িয়ে ওড়না দিয়ে গলা পিঠটা ঢেকে বলে, এটা কিছুই না, তুমি এই ঘরে কেন? উত্তেজিত হয়ে আহনাফ বলে, বলো কে করেছে? মম, এটা যদি ড্যাড করে তবে আমি তাকে। সুজানা তাকে থামিয়ে শান্ত স্বরে বলে, কি করবে? কিচ্ছু করতে পারবে না তুমি। যে ছেলে নিজের বাবার হাত থেকে নিজের বউ আর 4 দিনের বাচ্চাকে বাঁচাতে দ্বিতীয় বিয়ে করবে বলে রাজি হয়, সে কি আর যাই হোক বাবার করা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। মম, চলে যাও। আহনাফ কথা না বাড়িয়ে ধীর পায়ে বের হয়ে যায়। সাথে সাথে সুজানা ফোন বের করে কল দেয়। অপর পাশ হতে রিসিভ হতেই বলে, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমার পালা। এরপর ফোন রেখে হিংস্রভাবে হেসে বলে, এবার রক্ত দিয়ে রঙিন হবে মির্জা বাড়ি। ছেলে বাপকে মারবে, ভাই ভাইকে মারবে। আব্বাস মির্জা, এতদিন পরে আমার সময় এসেছে। তোমার বাড়ি আমি কবরস্থান করে ফেলবো, যেমন তুমি করেছিলে আমার বাড়িকে। আব্বাস মির্জা ভিডিওটা দেখে চুপসে গেছে। ড্যাড, কিছু একটা তো বলো। তুমি বলেছিলে ভিডিওটা ডিলিট করেছো, তাহলে আজ ফ্লোরার মা বাবার মার্ডারের এই ভিডিও দিয়ে কেউ আমাকে কিভাবে ব্ল্যাকমেল করে? আব্বাস মির্জা বলে, আমার মনে হয় এটা ওই হিটম্যানের কাজ। আহিয়ান চড়া গলায় বলে, যদি তাই হয় তবে সেটা তোমার ব্যাপার। প্রয়োজন হলে টাকা দাও, প্রয়োজন হলে খুন করো, কিন্তু এসব সমাধান করো। কিন্তু আমাকে এসবে টানবে না, তাহলে ভালো হবে না। আব্বাস মির্জাও তেতিয়ে ওঠে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? ভুলে যেও না, আমি যা করেছি সব তোমাদের ভালোর জন্যই। তার ছেলের সাথে আহিয়ান বলে, এনাফ ড্যাড, এসব ভালো মন্দ আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি এতদিনে সবটা বুঝতে পারছি। আসলে ভালোটা আমার আর আহনাপের না, ভালোটা তোমার। সব কিছুতে তোমার স্বার্থ। আহিয়ান নিজের বাবার সাথে এভাবে কথা বলবে তা আব্বাস মির্জার ধারণার বাইরে। সে চিৎকার করে ওঠে। আহিয়ান, আহিয়ানও পাল্টা জবাব দেয়, ডোন্ট শাউট। আমি কি ভুল কিছু বলেছি? নিজের বিজনেস বাড়াতে ফ্লোরার সাথে আমার বিয়ে দিলে, যখন ওর বাবা তোমার অবৈধ অনৈতিক ব্যবসার অংশ হতে মানা করে দিল, নিজের মেয়েকে ফেরত নিতে চাইলো, তুমি তাদের মেরে ফেললে। তো কি করতাম? তোমার শ্বশুর তো আমাদের সাথে পথে বসানোর উপক্রম করেছিল। তাছাড়া ফ্লোরা তখন প্রেগন্যান্ট ছিল। আমি জেনে শুনে আমার বংশধরকে কিভাবে যেতে দেই? ড্যাড, আমরা দুজনেই জানি সত্যিটা কি। বাচ্চার জন্য তোমার কোনো টান ছিল না। আসল কথা, তুমি এক ঢিলে 2 পাখি মেরেছিলে তখন। ফ্লোরাকে ভালোবেসে এসব থেকে সরে আসতে চেয়েছিলাম, তোমার অবাধ্য হয়েছিলাম। তাই ফ্লোরার মা বাবাকে মেরে আমাকে রাস্তায় এনেছো, এই বলে যে
আমি যদি ফ্লোরার থেকে সব প্রপার্টি লিখে না নেই তবে তাকেও মেরে ফেলবে। আর দ্বিতীয়, ওর বাবাকে নিজের রাস্তা থেকে সরিয়ে জার্মানিতে ব্যবসা দখল করেছো। তোমার মনের আশা পূর্ণ হলেও আমি খেসারত দিচ্ছি, নিজেকে আজ অবধি ফ্লোরার হতে দূরে সরিয়ে রেখেছি, কারণ পরোক্ষভাবে হলেও আমি ওর বাবা মায়ের খুনি। আমি কি বলেছি যে ওকে দূরে সরিয়ে রাখো? একজনের মা বাবাকে খুন করে তার মেয়েকে ভালোবাসার কথা শোনাতে পারিনি, তাই নিজেকে চরিত্রহীন প্রমাণ করে দূরে সরে গেছি। সেটা তোমার সিদ্ধান্ত। আমি জানি, তবে আজ যদি ফ্লোরা এসব কিছু জানতে পারে তবে সে থানা পুলিশ করতে চাইবে, আর আমি জানি তুমি তা হতে দিবে না। হয়তো ফ্লোরা কি হোক, আমি চাই না এসব কিছু হোক, তাই এই ব্ল্যাকমেলারকে আটকাও। না হলে? নির্লিপ্ত গলায় আহিয়ান বলে। না হলে থানা পুলিশ আমি করব, রাজসাক্ষী হয়ে বাবা ছেলে একসাথে জেল খাটবো, তবুও ফ্লোরার কিছু হতে দিব না। আমাকে জেলে আটকে রাখার সাধ্য কার? আমার কাছে দেশের সেরা উকিল সাদাব। কথাটা বলতে গিয়েও থেমে যায় আব্বাস মির্জা। কৃত্রিম হাসি দিয়ে আহিয়ান বলে। কি হলো, কথাটা শেষ করো, পারবে না? কেন জানো? আহনাফ যাতে দ্বিতীয় বিয়েতে রাজি হয়, তাই তাকে ভয় দেখানোর জন্য তার প্রিয় ভাই সাদাবকে মারার জন্য অ্যাক্সিডেন্ট প্ল্যান করিয়েছিলে তুমি। হলো তাই। সাদাব যখন নীলিমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল তখন তোমার লোক ট্রাক দিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেয়। ফলাফল ওই নীলিমা মৃত আর সাদাব কোমায়, আর আহনাফও ভয়ে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু সাদাবের এই অবস্থায় সে তো তোমার কেস লড়তে পারবে না। তুমি সব জানো? হ্যাঁ, সব জানি। আমি তো এটাও জানি সাদাবকে মারতে তুমি কোন ড্রাইভার আর কোন গাড়ি ব্যবহার করেছো। আমি খুশি হয়েছিলাম, কারণ ওই একটা ছেলের জন্য আমরা দুই ভাই মা বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম। আমার মা ভাই আমাদের থেকে ওকে বেশি ভালোবাসে। আমার বাবা ভাই সব বিষয়ে আমার থেকে বেশি ওকে প্রায়োরিটি দেয়। তাই তুমি যখন ওকে মারার প্ল্যান করেছিলে তখন আমি তোমাকে কিছু বলার প্রয়োজন মনে করিনি, এমনকি ওদের বাঁচাতেও ইচ্ছে হয়নি, কারণ আমার মনে হয়েছে এবার হয়তো আমরা ওই এতিমটার ছায়া থেকে মুক্তি পাবো। তুমি জানো, ডাক্তার বলেছে কাল লাইফ সাপোর্ট খুলে দিবে। ভেবেছিলাম ফ্লোরাকে কিছু একটা বুঝিয়ে নতুন করে শুরু করব, কিন্তু এই কল আবার সব এলোমেলো করে দিচ্ছে। আহিয়ানের কথাটা শেষ করতেই আহনাফ হতাশ চেহারায় নিজের ঘরে এসে বলে। ছি ব্রো, তোর মন মানসিকতা এত নীচ, তোর মধ্যে এত হিংসা। আহনাফের কথা শুনে আহিয়ান বলে। ওহ, আমি নিজ, আর তুই খুব বুঝু। তুই নিজের পরিবারকে বাঁচাতে করেছিস, আমিও তাই। তুই কি ভেবেছিস আমার কথায় উনি থেমে যেত? কখনোই না, উল্টো আমাকে নিয়েও চাল দিত, ফ্লোরা আর ফারাবির ক্ষতি করত। আহনাফ আহিয়ানের কলার ধরে বলে। তো তুই কি কিছু করতে পারতি না? আহিয়ান নিজের কলার ছাড়াতে ছাড়াতে বলে। আমাকে না, নিজেকে প্রশ্ন কর, তুই কি করতে পেরেছিস? তুইও তো প্রতিবাদ করতে পারিস, কিন্তু না করে সেই তো ড্যাডের কথায় ভয় পেয়ে দ্বিতীয় বিয়ে করছিস। আহনাফ চুপ হয়ে যায়, কিন্তু আহিয়ান বলতে থাকে। দেখলি তো, তোরও জবান বন্ধ হয়ে গেল। হ্যাঁ। আহনাফ বলে। কি বলবো বল, বাস্তবটা তুইও জানিস। এরপর আব্বাস মির্জার দিকে আঙ্গুল তুলে বলে। আরে এই মানুষটা তো কোনো মানুষের কাতারেই পড়ে না। এতক্ষণ চুপ থাকলেও এবার আব্বাস মির্জা খেই খেই করে ওঠে। কী সব আজে বাজে কথা বলছো? আহনাফ জোর গলায় বলে। ঠিক বলছি, এতগুলো মানুষকে মারা যদি বাদও দেই তবু নিজের ওয়াইফকে নির্মমভাবে পেটানো বাদ দিতে পারবে না। একই সুরে আব্বাস বলে। ও, তার মানে বেয়াদব মহিলার সাহস এত বেড়ে গেছে যে তোমাকে জানিয়েছে? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলে। এবার তো মুখটা সামলাতে পারেন, ভুলে যাচ্ছেন কেন উনি আমার মা। তাছাড়া মম কিছু বলেনি, আমি নিজে দেখেছি। শোনো, এইসব আমাদের স্বামী স্ত্রীর মধ্যের ব্যাপার, তুমি দূরে থাকো। কৃত্রিম হাসি দিয়ে আহনাফ বলে। বাহ, তাহলে আমার আর মৌরিনের মধ্যে তুমি কেন এসেছো? কেন আমাকে হুমকি দিচ্ছ রাইসাকে বিয়ে করার জন্য? তোমার ভালোর জন্য। আমার না, নিজের জন্য করছো, রাইসার বাবার প্রপার্টির জন্য। আচ্ছা, তোমার এত আছে তাও কেন এমন করো? আর কত লাগবে তোমার? তবে তুমি যাই করো, আমি রাইসাকে বিয়ে করছি না। শক্ত গলায় আব্বাস মির্জা বলে। বিয়ে তোমাকে করতেই, না হলে আমি কি করতে পারি তোমার জানো? কি করবে? মেরে ফেলবে? ফেলো, তবে একটা কথা মনে রেখো, আমার বউ বাচ্চার গায়ে যদি ফুলের টোকাও লাগে আমি তোমার সাম্রাজ্যে ধ্বংস করে দেব, আর তোমাকেও। আমাকে হুমকি দিচ্ছ?
কৃত্রিম হাসি দিয়ে আহনাফ বলে, তোমারই তো ছেলে। আহনাফ, ভুলে যেও না তুমি এখনও আমার বাড়িতে থাকো। ভুলে যাইনি, তবে তুমি ভুলে যাও আহনাফ নামে তোমার কোনো ছেলে আছে, কারণ আজই আমি আমার বউ বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। বলে আহনাফ বের হয়ে যাবে, তখন দরজার পাশ থেকে একটা ছায়া সরে গেল। অন্যদিকে আহিয়ান বলে, আমার এখন সত্যি হিংসা হচ্ছে। যদি আহনাবের মতো হতে পারতাম তবে আজ এমন হতো না, কিন্তু এখনও দেরি হয়নি। যদি এই ভিডিও কোনোভাবে ফলোরার হাতে পড়ে তবে তোমার সব শেষ। তোমার ভাইয়ের বিয়ে না হয় বন্ধ করলাম, কিন্তু এই ভিডিও কিভাবে কি করব। 100 কোটি চেয়েছে। পাগল নাকি? টাকা কি গাছে ধরে? চাইলেও আর দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। যদি পরে আরও চায় তাহলেও দিতে হবে। প্রয়োজনে সব কিছু দিয়ে দিবে। তবুও আমার আর ফলোরার সংসার বাঁচাবে। মায়ের ভালোবাসা পাইনি, তুমি দূরে ছিলে। এখন যদি নিজের ওয়াইফ আর ছেলেকে হারাতে হয় তবে আমি কি করব আমি নিজেও জানি না। কথাটা বলে আহিয়ানও চলে যেতেই দরজার আড়াল থেকে রাইসা বের হয়ে ঘরে এলো। তবে কি বিয়েটা হবে না আঙ্কেল? আব্বাস মির্জা জোর গলায় বলে, আমি যখন বলেছি তখন হবেই, তার জন্য আঙুল বাঁকাতে হবে। আমি ভালোই ভালো কাজ সারতে চেয়েছিলাম, কিন্তু ওরা তা হতে দিল না। কি করবে তুমি? করব একটা কিছু, কিন্তু তোমার সাহায্য লাগবে। আহনাবকে বিয়ে করার জন্য আমি সব করতে পারি। তুমি কি ভুলে গেছো? শুধু ওর জন্য আমি আমার বাবাকে জেলে পাঠিয়েছি, কারণ সে আমার বিয়েতে রাজি হয়নি। সেই জন্যই তো নিজের ছেলে মেয়েদের থেকে তোমার উপর ভরসা করি। আমাদের যা করার এখন করতে হবে। আহনাব যখন বলেছে থাকবে না, তখন নিশ্চিত সেই বাড়ি থেকে বের হবে। তুমি ওর বউ আর বাচ্চাটাকে রাস্তা থেকে তুলে নাও। কিন্তু কোনো কিন্তু না, কোনো প্রশ্ন না। যদি বিয়ে করতে চাও তবে যা বলেছি তাই করো। ওকে আঙ্কেল। আহনাফ মরিনের ঘরে এসে মরিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মরিন পুরো হতভম্ব হয়ে যায়। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? সরি। কি হয়েছে বলবেন তো? আহনাফ মরিনকে ছেড়ে দিয়ে নীলাশাকে কোলে নিতে নিতে বলে, সব পরে বলবো, এখন এই বাড়ি থেকে চলো, আমাদের হাতে সময় নেই। আমার বাবা তোমার আর মেয়ের কোনো ক্ষতি করার আগেই আমাদের এই বাড়ি ছাড়তে হবে। কিন্তু মরিনের বলা কথা শুনে সে দাঁড়িয়ে যায়। কিন্তু আপনি রাইসাকে বিয়ে করবেন, আপনি তো এই শর্তে রাজি হয়েছেন। বিয়ে করলে উনি নীলিমা আপু আর সাদা ভাইয়ের মতো আমাকে আর নীলাশাকে মেরে ফেলবে না, সেটা তো আপনার বাবা বলেছিলেন। তাহলে এখন কেন আবার উনি আমার আর আমার মেয়ের ক্ষতি করবেন? আহনাফ অবাক হয়ে বলে। তুমি সব জানো? মরিন মুচকি হেসে বলে, আপনি কি ভেবেছেন আমি আপনার দ্বিতীয় বিয়ে এমনি এমনি মেনে নিয়েছি? সেদিন যখন আপনার বাবা আপনাকে হুমকি দিচ্ছিল যে আপনি রাইসাকে বিয়ে না করলে আপনার প্রিয় বন্ধু ভাই সাদাবকে মেরে ফেলবে, আমি শুনে ফেলেছিলাম। শুধু আমি না, নীলিমাপুও শুনেছিল। অবাক হয়ে আহনাফ বলে। কি নীলিমা সব জানতো? মরিন মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আর সেজন্যই হাসপাতালে আপনাকে ওইভাবে বলেছিল। তাহলে ওরা এই বাড়ি থেকে বের হয়ে যায়নি কেন? যেতেই চাইছিল, তাই তো সেই রাতে মিথ্যা লেবার পেইনের বাহানা দিয়ে বের হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় হলো না, আপনার বাবা তাদের মেরে দিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম আমার মা ঠিক বলেছিল। উনি আব্বাস মির্জা সব আইন কানুন নিজের পায়ের নিচে রাখে। ওনার সাথে লড়াই করার শক্তি আমাদের নেই। তাই যখন আপনার বিয়ের কথা হলো মেনে নিলাম, কারণ এতে এই বাচ্চাটা বেঁচে যাবে। তাহলে এখন কেন উনি আমাদের ক্ষতি করবেন? শেষের কথাগুলো একরকম চিৎকার করেই বলে মরিন। আমি বিয়েতে না করেছি। কি? কিন্তু কেন? আপনার মাথা ঠিক আছে? না, মাথা আগে ঠিক ছিল না, এখন হয়েছে। বাবার অন্যায়টাকে প্রশ্রয় দিয়েছি, তার কথা শুনে তোমার সাথে বাজে ব্যবহার করতে বাধ্য হয়েছি। ভুল করেছি, কিন্তু আর না। আমরা এর বিরুদ্ধে লড়ব। তার জন্য আগে এই বাড়ি থেকে বের হতে হবে। চলো। নীলাশাকে আহনাফের কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয় মরিন। এরপর খুব শান্ত গলায় বলে, না, আমি যাব না। আর না, আপনি কোথাও যাবেন। আর আপনি আমার সাথে বাজে ব্যবহার করছেন, আমার একটুও খারাপ লাগেনি, কারণ সত্যটা আমি জানতাম। আমার শুধু আপনার কষ্ট দেখে খারাপ লাগতো, কিন্তু সব বৃথা হয়ে যাবে। উনি নীলাশার ক্ষতি করে দিবেন, তাই আপনি চুপচাপ কাল রাইসাকে বিয়ে করবেন। আহনাফও নাছোড়বান্দা। মরিন, পাগলামি করো না। মরিন এবার পাগলের মতো চিৎকার করে ওঠে।
পাগলামি আমি না আপনি করছেন। উনি আমাদের মেরে ফেলবেন। শুনুন আহনাফ, ন্যায় অন্যায় যাই হোক, আজ অবধি আপনার সব কথা আমি শুনেছি। আজ আমার একটা কথা শুনুন প্লিজ। আমি এই বাচ্চাটার প্রাণ ভিক্ষা চাইছি। মরিনকে আস্তে টেনে বিছানায় বসিয়ে ওর পায়ের কাছে বসে, এরপর হাত ধরে বলে, জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তোমার এই কথা আমি রাখতে পারবো না। না আহনাফ। হিস, শান্ত হও, আমার কথা শোনো। বলো, বিশ্বাস করো আমাকে? মাথা নাড়িয়ে সম্মতি জানায় মরিন। তাহলে চলো, আমি কথা দিচ্ছি তোমার আর আমার মেয়ের কিছু হতে দিব না। মরিন আর কোনো কথা বলে না, বাচ্চাকে নিয়ে আহনাফের সাথে বেরিয়ে যায়। এদিকে আব্বাস মির্জা সুজানার কাছে এসে তাকে আরো দুঘা লাগিয়ে বলে, আমার ছেলেকে আমার বিরুদ্ধে খেপিয়েছিস কোন সাহসে? আমি কিচ্ছু করিনি। বেশ, মেনে নিলাম, কিন্তু যদি কিছু করিস তবে জানিস আমি কি করতে পারি। বলে সে আবারও বের হয়ে গেল। আর সুজানা বলে, কাউকে সহ্যের বাইরে কষ্ট দিতে নেই। আমি সবটা তো মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি নতুন আঘাত দিয়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। এবার রক্তের খেলা হবে। ওয়াইনে ওমের ওয়েন্ট রিভেঞ্জ, ইভেন দ্য ডেভিল সিটস ব্যাক। কথার মানে মির্জাবাড়ির প্রত্যেকে আজ বুঝতে পারে রক্তাক্ত কয়েকটা লাশ পড়ে আছে, পুলিশ এসেছে আসামি গ্রেফতার করতে, কিন্তু সে এলোমেলো চুলে পাগলের মতো হেসেই চলছে। কিছু সময় পূর্বে আহনাফ যখন মরিনকে নিয়ে বের হয়, তখন মাঝপথে বন্দুকধারী কয়েকজন এসে মরিন আর নীলাশাকে উঠিয়ে নিয়ে যায়। বডিগার্ড না থাকায় কেউ কিছু করতে পারেনি। আহনাফের মনে হচ্ছে ওদের নিয়ে যাওয়ার সময় মরিনের কান্নারত চোখ যখন বারবার বলছিল, আপনি কথা রাখতে পারেননি আহনাফ, আপনি পারেননি। আহনাফের পাগলের মতো মির্জা বাড়িতে ছুটে যাওয়ার কথা, কিন্তু না, সে ধীর পায়ে পুলিশ স্টেশনের দিকে যায়। আব্বাস মির্জা চিৎকার করে বলে, আমার বাড়িতে পুলিশ শুধু পাহারা দিতে আসে, আর তোদের এত সাহস আমাকে ধরে নিতে এসেছিস? আব্বাস মির্জার সামনে দাঁড়িয়ে থাকা কম বয়সী এসআই ফরিদ রক্ত গরম, অসম্ভব সৎ। কারো কোনো ভয় নেই। মুখ সামলে মির্জা, আপনি ওয়ান ডিউটি অফিসারের সাথে খারাপ ব্যবহার করেছেন। হবেন আপনি আব্বাস মির্জা। হতে পারে আপনার কথায় দেশের সরকার চলে, কিন্তু আমি আইনের কথায় চলি, আর সেই আইন অনুসারে আপনি এখন মৌরিন আর নীলাশা কিডন্যাপের প্রাইম সাপোর্ট আর কমপ্লেন করেছে আপনার নিজের ছেলে, তাই থানায় তো যেতেই হবে। আপনি প্রয়োজনে নিজের উকিলের সাথে কথা বলতে পারেন, কিন্তু থানায় গিয়ে। আব্বাস মির্জা খুব অসহায় বোধ করছে। তার এই মুহূর্তে সাদাবকে খুব প্রয়োজন ছিল। নিজের অকর্মা ছেলেদের উপর যতটা না রাগ হচ্ছে, তার চেয়ে বেশি নিজের উপর রাগ হচ্ছে। তখন সাদাবের গাড়ির অ্যাক্সিডেন্ট না করিয়ে ওই মেয়েটাকে মেরে ফেললেই ভালো হতো, আজ এত কিছু হতো না। আর এই অফিসারও ঘুষ খাওয়ার মতো না। সে ইতিমধ্যে পুলিশ মন্ত্রী সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু সবাই সাহায্য করতে না করে দিয়েছে। আব্বাস মির্জা কিছুটা নত হয়ে বলে, সরি অফিসার, মাথা ঠিক ছিল না। আমাকে কি গ্রেপ্তার না করে পারা যায় না? বুঝতেই পারছেন, একবার এই নিউজ মিডিয়াতে চলে গেলে টিউলিপ ধ্বংস হয়ে যাবে, শেয়ার বাজার ধস নামবে। সরি মির্জা সাহেব, আমি নিরুপায়। একমাত্র যদি আপনার ছেলে কমপ্লেন তুলে নেয়, তাহলেই গ্রেপ্তার এড়ানো সম্ভব। আব্বাস মির্জা বুঝতে পারে সে বাজেভাবে ফেসে গেছে। বাধ্য হয়ে একটু আড়ালে গিয়ে ফোন দেয় আহনাফকে। সে ফোন রিসিভ করতেই বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি পুলিশ স্টেশনে কেন গেছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? আহনাফ খুব সহজেই বলে, ড্যাড, পরিণামের ভয় করলে এখানে আসতাম না। আমি বলেছিলাম আমার স্ত্রীর সন্তানের গায়ে ফুলের টোকা লাগলেও তোমাকে ধ্বংস করে দেব। আহনাফ, পাগলামি করো না, কমপ্লেন তুলে নাও, বাড়ি ফিরে এসো। কি হলো, আব্বাস মির্জা ভয় পেল নাকি? আহনাফ, চিৎকার করে লাভ নেই ড্যাড, আমি পুলিশ স্টেশনে আছি। চলে এসো, তুমি এলেই নীলিমা আর সাদাবের অ্যাক্সিডেন্ট কেসটাও মার্ডার কেসে ডাইভার্ট করব। আব্বাস মির্জা বুঝতে পারে এই ছেলে হাতের বাহিরে চলে গেছে। আহনাফ, উই ক্যান মেক আ ডিল। ডিল উইথ ডেভিল। মন সায় দিচ্ছে না। আব্বাস মির্জা এবার নিজের শেষ কার্ড খেলে দেয়। আমি তোমার বউ বাচ্চাকে ফেরত আনছি, আর রাইসাকে তোমার বিয়েও করতে হবে না। বিনিময়ে তুমি কমপ্লেনটা তুলে নাও। কি গ্যারান্টি আছে আপনি কথার খেলাপ করবেন না? 1 ঘন্টার জন্য আমাকে বিশ্বাস করে বাড়ি ফিরে এসো।
আহনাফ ফোন কেটে দেয়। তখন এসআই ফরিদের ফোনে কল আসে। অন্য পাশের কথা শুনে সে বলে, ইউ শিওর? ওকে। এরপর আব্বাস মির্জার দিকে তাকিয়ে বলে, আমরা এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু 2 ঘন্টা পর এসে আহনাব মির্জা ও তার স্ত্রীর সন্তানকে সহি সালামতে না দেখলে আপনাকে নিয়ে যাব। পুলিশ চলে যেতেই আব্বাস মির্জা রাইসাকে ফোন দিয়ে মরিন আর নীলাশাকে নিয়ে ফেরত আসতে বলে। রাইসা কথা মতো ওদের নিয়ে ফেরত আসে, আর আহনাফও তখনই আসে। মরিন ও আহনাফ যখন চোখের পানিতে তাদের পুণ্যমিলনীতে ব্যস্ত, তখন রাইসা আব্বাস মির্জাকে প্রশ্ন করে। আঙ্কেল, এটা কি হচ্ছে? আব্বাস মির্জা বুঝতে পারে আর যাই হোক ছোট ছেলেকে বাগে আনা যাবে না, তার চেয়ে এই পাগল মেয়েটাকেই বোঝানো সহজ হবে। সরি রাইসা, কিন্তু যেখানে আহনাব তোমাকে চায় না সেখানে। রাইসা চেঁচিয়ে ওঠে। চায়না মানে কি? আপনি কথা দিয়েছেন, আর তুমি শেমলেস গার্ল, ছাড় ওকে। রাইসার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে মরিন। নীলাশাকে আহনাফের কাছে দিয়ে রাইসার গালে ঠাস করে চোর বসিয়ে দেয়। ইউ! রাইসা কিছু বলার আগে আরও একবার থাপ্পড় দিয়ে বলে, আমার স্বামী আমি জড়িয়ে ধরে চুমু খাই, তোর কি তাতে? কি ভেবেছিস আমি দুর্বল না? আমি শুধু মেয়ের জন্য চুপ ছিলাম, তাতেই তোর যে পাখনা গজিয়েছে। আজকে আমার মেয়ে নিরাপদ, আমার স্বামী আমাদের নিরাপত্তা দিয়েছে, তাই কাউকে ভয় পাই না। আজই তোর পাখনা কাটবো। তোকে তো আমি। এই বলে রাইসা মরিনের দিকে এগিয়ে যেতেই আহনাফ তাদের বডিগার্ডদের ইশারা করে। সাথে সাথে তারা রাইসাকে ধরে ফেলে। কি করছো? ছাড়ো আমাকে আঙ্কেল। আঙ্কেলকে ডেকে লাভ নেই, তুমি এখান থেকে থানায় যাবে। তোমার বিরুদ্ধে প্রমাণ আমি একটু পর দিয়ে আসবো। নিয়ে যাও একে। আব্বাস মির্জাও কিছু বলে না, কারণ এখন কিছু বললে আহনাফ ওকেও পুলিশকে দিয়ে দিবে। সে একটা কথা বুঝতে পেরেছে, ছেলেরা বড় হলে তাদের নিয়ন্ত্রণ করা যায় না, বরং তাদের নিয়ন্ত্রণে চলে যেতে হয়। আজকে 2 ছেলেই তার হাতের বাইরে। এখন ছোটটা এমন করলো, একটু আগে বড়টা 100 কোটি কার না কার নামে দিয়ে দিয়েছে। আব্বাস মির্জা মনে মনে বলে, আমার সময়টা খারাপ চলছে, 2 নম্বর ব্যবসা ভয়াবহ ধরা খেয়েছি। তার উপর কিছুদিন পর পরই কেউ না কেউ ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে। কেউ তো আছে মাস্টার মাইন্ড। সঠিক সময় আসতে দাও, তোমাদের সবাইকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সবাই সবার ঘরে চলে যায়। আহনাফ এসআই ফরিদের সাথে কথা বলছিল আর মরিন নীলাশাকে খাওয়াচ্ছিল। হঠাৎ গুলির বিকট আওয়াজে পুরো বাড়ি কেঁপে ওঠে। তারা দৌড়ে সেই আওয়াজ যেদিক থেকে এসেছে সেই দিকে যায়। গিয়ে দেখে আব্বাস মির্জার নিথর দেহ মাটিতে পড়ে আছে, আর আহিয়ান রক্তে মাখামাখি হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের দিকে বন্দুক তাক করে আছে তাদের নিজেদের স্ত্রী সুজানা আর ফ্লোরা। আহনাফের মুখ থেকে শব্দ বের হচ্ছে না। সুজানা আহিয়ানের পাশে গিয়ে বসে বলে, তোমার জন্য কষ্ট হচ্ছে। তুমি সব সময় প্রশ্ন করতে না যে আমি কেন তোমাদের দাদু ভাইকে সাদাবের মতো ভালোবাসি না। আজ নিজের প্রশ্নের জবাব নিয়ে মরো। তোমরা আমার কেউ না। আমি তোমাদের 2 ভাইয়ের মা নই। আমি সাদাবের মা। আমি সুজানা খান, ওয়াইফ অফ শামীম আহসান খান, যাকে তোমার ক্রিমিনাল বাবা খুন করেছে। আমার স্বামী তোমার বাবার পিয়ে ছিল। সাদাবের বয়স যখন 3 মাস মাত্র, সেই সময় একদিন তোমার বাবা আমাকে আমার স্বামীর সাথে দেখে। তারপর আমার সৌন্দর্য এতটাই পাগল হয়ে গেছে যে আমাকে অর্থনৈতিক প্রস্তাব দেয়। আমি তাকে অপমান করি, তাই সে শামীমকে বলে আমাকে বিক্রি করতে। শামীম খুব ঠান্ডা মাথার মানুষ ছিল, সে তৎক্ষণাৎ কোনো কিছু বলে না। কিন্তু ওই দিনেই আমাকে নিয়ে তোমার মায়ের কাছে আসে বিচার দিতে। তোমার তখন 18 মাস আর তোমার ভাইয়ের মাত্র 15 দিনের। তোমার মা সব শুনে চরম উত্তেজিত হয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে, কিন্তু তিনি অস্বীকার না করে উল্টো সবার সামনে বলে দেয় সে যেভাবেই হোক আমাকে হাসিল করবে। এতে তোমার মা তোমার বাবাকে ডিভোর্সের হুমকি দেয়, তোমাদের নিয়ে চলে যাবে বলে। তাতেই লোকটা রেগে গিয়ে তোমাদের মা আর আমার স্বামীকে গুলি করে মেরে ফেলে। কথাগুলো বলে একটু দম নেয় সুজানা, তারপর আবারও বলে, এরপর আমাকে জোর করে বিয়ে করে এই 4 দেওয়ালে বন্দি করে ফেলে। আমার বুক থেকে দুধের বাচ্চাটাকে নিয়ে যায় আর তোমাদের তুলে দেয় আমার কোলে। নিজের সন্তানকে বাঁচাতে তোমাদের দেখাশোনা করতে থাকি, কিন্তু কখনোই ভালোবাসতে পারিনি কিংবা আপন করতে পারিনি। এরপর রাগে একদিন তোমার গায়ে হাত তুলে ফেলি। তখন সে সাদাবকে নিজের ভাগ্নের পরিচয় দিয়ে মির্জা বাড়িতে আনে আমাকে কন্ট্রোল করতে। হয়ও তাই।
আজ অবধি শুধু নিজের ছেলের জন্য সব সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু আজ সে নেই। একটু আগে হাসপাতাল থেকে ফোন করে জানায় সাদাব মারা গেছে। তাই এরও বেঁচে থাকার কোনো অধিকারও নেই। সুজনার জবাববন্দি সবার মুখে তালা দেয়। আহিয়ান বুঝতে পারে সে কতটা ভুল বুঝেছিল সুজনাকে। সে কিছু বলবে তার আগেই আরেকটা গুলি তার বুকে লাগে। সে চিৎকার করে ছটফটিয়ে মারা যায়। আহনাফ দৌড়ে তার কাছে যায়, অস্ফুট সুরে মুখ থেকে বের করে, ভাবি, তুমি কেন করলে? ফ্লোরা বাঁকা হাসি হেসে বলে, আমার মিসেস খানের মতো এত ধৈর্য নেই। আমি অনেক চেষ্টা করেছি নিজের মা বাবা খুনের অপরাধীকে ক্ষমা করে, কিন্তু পারিনি। যেদিন জানতে পেরেছি সে শুধু আমার মা বাবাকে না, নিজের বাবা মার সাথে মিলে অনেক নিরপরাধ মানুষ খুন করে, সেই দিন থেকে ঠিক করি ওকে আমি শাস্তি দেব। ওকে খুন না করে প্রতিশোধের অনেক চেষ্টা করেছি। শত হোক ভালোবাসে তো। মিসেস খানের সাথে মিলে কত প্রমাণ একসাথে করেছি, কত জায়গা গোপনে পাঠিয়েছি, কিন্তু সবাই ওদের কাছ থেকে টাকা নিয়ে এদের কাছে প্রমাণ বিক্রি করে। তাই আজকে সব শেষ করলাম। শেষ আশা ছিল আমার মা বাবার মার্ডার আর এদের কনফেশন, কিন্তু তাতে লাভ হলো না। কেন এলো না? সবাই বলি মির্জাদের বিরুদ্ধে যাবে না, তাই বাধ্য হয়ে নিজেদের হাতে কাজটা করেছি। পুলিশ এসে ফ্লোরা আর সুজনাকে নিয়ে যায়। যাবার সময় সুজনা মরিনকে বলে, আমার ছেলেটা শেষ নিঃশ্বাস অবধি জানতে পারেনি তার মা বাবার নাম। অনেক কষ্ট পেয়েছে। তার শেষ অংশটা তোমার কাছে রইল, যত্নে বড় করো। অন্যদিকে ফ্লোরা আহনাফ আর মরিনকে উদ্দেশ্য করে বলে, তোমাকে মারিনি কারণ তুমি তোমার বাবার কথা পাপের সাথে যুক্ত নও। তোমার বাবার সব 2 নম্বর ব্যবসা আমি নষ্ট করেছি, প্রতিশোধ তো নিয়েছি, কিন্তু নিজের ছেলেটাকে এতিম করে দিয়েছি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, একটার মায়ের প্রাণ ভোমরা তার সন্তান। তোমরা বাবা সেই সন্তানকে জিম্মি করে একটা মাকে 28 বছর টর্চার করেছো। মির্জাদের ধ্বংস তো নিশ্চিত ছিল। আমার ছেলেকে তোমাদের ভরসা রেখে যাচ্ছি, প্লিজ ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলো। ওদের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে মরিন আর আহনাফ। তাদের সাথে রয়ে যায় 2টি নতুন জীবন, তাদের নতুন প্রাণ ভ্রমরা, নীলাশা আর ফারাবি।